হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন, হাসি খুশি আছেন। আমি শম্ভু মুখার্জি অশরীরী চ্যানেলে আজ বুধবার। এই মাসে আমি কতগুলো বলতে পারবো জানি না, কারণ একটা আছে, একটা মেডিকেল ইস্যু আছে, আমার নয়, অন্য কারো। তবে যতটা পারি চেষ্টা করব। তবে ঘটনা আসবে কিন্তু ওই সোম, বুধ, শুক্র এর মধ্যেই আসবে। ঠিক আছে? তো আজকে আমি আপনাদের শোনাই ঘটনা। এটা আসানসোলের পরে ঘটনা। আসানসোলের একটা বাড়িকে নিয়ে। আসানসোলের একটা বাড়িকে নিয়ে এক দাদাভাই বলছেন যে আপনার এমনভাবে বসবেন কেন পাখাটা আপনার মাথার ওই টুপির সঙ্গে ওটা মানে এমনভাবে অ্যাডজাস্ট হয় যে একটু অস্বস্তি লাগে। দাদাভাই, আমি যদি একটু সাইড করে বসি পিছনের আলোটা সামনে চলে আসবে, তাহলে কিন্তু আপনার অসুবিধা হবে, আপনার চোখে আলো পড়বে। তাই আমাকে এইভাবে বসতে হয়, কোনো উপায় নেই। ঠিক আছে? একটু শুনুন, দয়া ক্ষমা করে যতটা পারি চেষ্টা করি। হুম। আমার তো কোনো বড় স্টুডিও নেই, থাম্বনেল নেই, মিউজিক নেই, কিছুই নেই। তো যাই হোক, এবারে চলুন আমি ঘটনায় চলি। আচ্ছা, এক দাদাভাই লিখেছেন যে 23,000 পূর্ণ হলো। অনেক অনেক ধন্যবাদ। আমি ওনাকে লিখেছি কমেন্টে যে আপনারা ছিলেন বলে হয়েছে। আপনারা সহযোগিতা না করলে কি হয়? আপনারা ভালোবেসেছেন, ভালোবাসা দিয়েছেন, ভালো লেগেছে, সেই জন্য হয়েছে। তো সবটাই আপনাদের প্রচেষ্টা। আমি তো খালি ঘটনা শুনিয়েছি মাত্র। তবে আমার প্রচেষ্টার মধ্যে এই ঘটনা তুলে আনা এবং সেগুলোকে আপনার সামনে বলা। চলুন আজকে আসানসোল নিয়ে একটা ঘটনা বলি। এই ঘটনাটা যে আমাকে পাঠিয়েছে, ছেলেটির নাম রোহিত। এর বর্তমান বয়স 25 বছর। বর্তমান বয়সের 25 বছর। তো এখন ঘটনাটা হলো যে এই ছেলেটি বর্ন অ্যান্ড বট আপ কিন্তু মানে আসানসোল। বুঝতে পেরেছেন? আসানসোলে জন্ম, আসানসোলে লেখাপড়া, সব কিছু। তার 25 বছরের ছেলে। বেশ। তো ও যেটা করে, ও ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে। বিভিন্ন কোম্পানির জব ফ্রিল্যান্সিং হিসেবে ও এগুলো করে। আর আরেকটা তার সঙ্গে ও পড়াশুনো চালাচ্ছে ওই এথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি, এইটা নিয়ে এটার উপরে পড়াশুনো করছে। এখন ব্যাপারটা হলো যে এদের বাড়ি আছে আসানসোলে, মানে নিজস্ব বাড়ি, কিন্তু সেটা 1 বেডরুম। বুঝতে পারলেন? এবারে এই দিদির বিয়ের ব্যাপার আছে। এই দিদির বিয়ের ব্যাপার ছিল বলে এরা করেছিল কি, ঘটনাটা বছর দেড়েক আগেকার, বেশি পুরনো নয়, বছর দেড়েক আগেকার। তো যেহেতু দিদির বিয়ে, সেহেতু এরা একটা আসানসোলের খুব পশ এলাকা, খুব পশ এলাকা। আমি রাস্তাটার নাম বলছি, কিন্তু বাড়িটার একটা নাম আছে। আমি সেটা বলবো না, জায়গাটা বলবো না, আমি রাস্তার নামটা বলে দিচ্ছি। রাস্তার নামটা হচ্ছে আপনার, মানে এটা হচ্ছে এসবি গড়াই রোড। গড়াই রোড, এইটুকু আমি বলতে পারি, এসবি গড়াই রোড। এইটুকু বললাম। খুব পশ এলাকায় আছে এবং মানে আসানসোলের খুব মানে একটা মানে ক্রিম এরিয়া, সেইখানেই বাড়িটা। যাই হোক, এই বাড়িটাতে এরা উঠে আসে দিদির বিয়ে উপলক্ষে, কারণ অতিথি অভ্যাগত আসবে, তার তো ভাই বসার একটু জায়গা টায়গা তো দিতে হবে, শোয়ার জায়গা দিতে হবে। তা এই বাড়িটা 3 তলা বাড়ি। ঠিক আছে? বাড়িটা 3 তলা বাড়ি। রোড গেছে। আপনি রোডের উপর থেকে একদম সোজা গেলে বারান্দা। বারান্দার থেকে আপনি সামনেই একটা বড় রুম, বেডরুম। এইবারে এক্সট্রিম ডান দিকে দরজা দিয়ে আপনি গেলেই হলঘর পড়বে, মানে লিভিং ডাইনিং। একদিকে কিচেন, একদিকে আপনার ওয়াশরুম। আর তার একটা সাইড দিয়ে রয়েছে একটা মাস্টার বেডরুম। ঠিক আছে? তাই 2 BHK এটা, কিন্তু জায়গাটাকে অনেক বড়। তো এই ছেলেটার একটা ব্যাপার আছে। এই ছেলেটি, এই রোহিত বলে এই যে ছেলেটি, এ কিন্তু এই এইসব নিয়ে একটু এর চর্চা টর্চা আছে। মানে আমি বলছি যে অলৌকিক ব্যাপার ট্যাপারগুলো নিয়ে বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে একটু চর্চাগুলো, যার এই যে একটা নেশা আছে। নেশা বলতে এ কিছু চ্যানেলের নাম আমাকে করেছে, যেগুলো আমি আমার চ্যানেলে নেব না। তবে সেগুলো কোনো বাংলা চ্যানেল নয়। সমস্তটা আমার শুনে মনে হলো ওগুলো কোনো হিন্দি চ্যানেল বা বিদেশি কোনো চ্যানেল, যেগুলো অলৌকিক, সেগুলো বাংলা নয়। এবং ও আমাকে স্বীকার করেছে যে হালফিল আমি আপনার ওই ইয়েটা আমি পাই, এবং আমি কিন্তু
নতুন ভিডিও আপনার দেখি না, আমি পুরনো থেকে শুরু করেছি এবং রেগুলার 5টা করে শুনি, রেগুলার। তা এই ছেলেটির একটা অভ্যেস আছে, এই রাতের বেলায় মানে এর কাজটা শেষ হয়ে গেলে, হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর কাজ করে, নিজে পড়াশুনো করে এ কম্পিউটার বুঝিয়ে মোবাইলে হেডফোনটা লাগিয়ে এই চ্যানেলগুলোকে শোনে, শুনে কিছুটা এর অভিজ্ঞতাও হয়েছে, ঠিক আছে। তো রিসেন্ট আমারটা শোনা শুরু করেছে, তো তখন বলে যে কাকুকে আমি যদি আমার এই বাড়িতে ঘটে যাওয়া ঘটনা যদি আমি বলি, তা এই বাড়িটাতে ওরা যেটা এসছিল, এই গড়াই রোডে, যে আসানসোলের গড়াই রোডের যে বাড়িটাতে এরা এসছিল, 3তলা বাড়ি, এটা এসছিল এরা 23-এর এন্ডে আর কি, মানে ওই ধরুন ডিসেম্বর জানুয়ারি মাসে বোধহয় বিয়ে ছিল। তো যাই হোক, বিয়ে থা ভালোই আছে, এই বাড়িতে ভালোভাবেই সমস্ত সব মিটলো। তো মিটে গেছে, দিদির বিয়ে মিটে গেছে। তো ও বলছে যে আমি তো রাতের বেলা তো আমি শুই, তো শোয়ার পরে আমার কিন্তু কাকু ওই টোটাল ওই গল্প শুনে আমার ঘুম আসতে আসতে কিন্তু আমার প্রায় 2টো হয়ে যায়। এক দিন উঠে দেখি যে মানে যখন চোখ লেগে আসে, মোবাইলটা ওই অবস্থাতেই মানে লক হয়ে গেছে, আর ভিডিওটাও শেষ হয়ে গেছে, ঠিক এইরকম ব্যাপার। আবার রাত্রিবেলাতে এই রোহিতের মা এসে ওর ল্যাপটপের এই তারগুলো, চার্জার, এইগুলো সব গুছিয়ে দিয়ে যেত। আর একটা ব্যাপার আছে, রোহিত বলছে যে আমি শুয়ে থাকলে পরে, হ্যাঁ, একটু গভীর রাত হলে পরেও মা বাবা যদি বাথরুমে উঠতেন, তাহলে কিন্তু আমাকে একবার নক করতেন যে কিরে পাপা তুই কি ঘুমিয়েছিস, যদি জেগে থাকিস তো ঘুমিয়ে পড়, কেন তারা জানতেন যে ওই কানে হেডফোন লাগিয়ে গল্প শোনে, এরকম একটা নকিং এরা করত। ও বলছে এটা তখন ভরা শীতকাল, বলছে সম্ভবত জানুয়ারি মাস, দিদির বিয়ে হয়ে গেছে। এইবারে বলছে আমি শুয়ে আছি আমার, তো কটা বাজে তখন, পুরো 2টোও বাজেনি। তো আমি দেখছি যে আমার পায়ের দিকের যে দরজাটা, সেটা আস্তে 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 করে একটা পাল্লা করে খুলতে লাগলো, আস্তে আস্তে একটা পাল্লা করে খুলছে। তো আমি জিনিসটা দেখছি, তা বলছে যে আমি ভাবছি যে মা বা বাবা কেউ উঠেছে। তো ও তখন বলেছে যে কে, মা মা উঠেছো নাকি, বা বাবা তুমি কি উঠেছো, কিন্তু কোনো সাড়া নেই, মানে সাড়া শব্দ কিচ্ছু নেই, বুঝলেন। তো এ তো তখন একটু ঘাবড়ে গেছে, এ তখন বললো না উঠে গিয়ে দেখি ব্যাপারটা কি। তাহলে মা বাবা তো বাথরুমে উঠে একবার দেখে যে আমি ঘুমিয়েছি কিনা, যদি না ঘুমাই তাহলে আমাকে ঘুমিয়ে পড়তে বলে। ও বললো আমি উঠলাম, উঠে আমি দরজা খুললাম, জানেন, ওই হল দিয়ে আমি সোজা মায়ের ঘরের দিকে গেলাম। পুরো হলের মানে ডাইনিং হলে একটা ডিম আলো জ্বলে, আলোটা জ্বলে আছে, মা বাবার ঘর পুরো বন্ধ, কেউ ওঠেনি। অথচ বললে বিশ্বাস করবেন না কাকু, দরজার পাল্লাটা ঠিক এমনভাবে খুললো, একটা পাল্লা সেখানে পর্দা সাটা আছে, অথচ আস্তে 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 করে কেউ যেন মনে হলো দরজাটা খুললো। তো যাই হোক, এই জিনিসটাকে না আমি প্রথম দিনের এই জিনিসটা আমি এড়িয়ে দিই, মানে ওভারকাম করে গেলাম আমি, হতে পারে, হতে পারে। তো এইরকম এই জিনিসটা চলছে। তো এরপরে বলছে আমার দিদি আর জামাইবাবু ওরা এসেছে। এই দিদি জামাইবাবু দুজনেই চাকরি করে এবং এদের ওয়ার্ক ফ্রম হোম, ঠিক আছে। এরা 7-8 দিনের জন্য এসছে এই বাড়িতে। তো বললো তখন আমি করলাম কি, যে আমার যে রুমটা আছে, ওই মাস্টার বেডরুমটা, ওটা দিদি আর জামাইবাবুকে ছেড়ে দিলাম, যে তোরা এসছিস তোরা এখানে থাকবি। ওদের সাথে আবার একটা পেট আছে, বিড়াল, তাদের আবার একটা খাঁচা আছে, আর বিড়ালটার নাম আবার বেলা বেলা মানে বেলা। তো যাই হোক, সে বিড়ালটা খাঁচায় থাকে। তা বলছে আমাদের বাড়ি একটা টিয়া পাখি আছে, এখন তো দুজনে এইরকম হবে, এই বিড়াল আর টিয়া পাখি একসাথে মিললে। তো বললো যে আমরা ওই টিয়া পাখিটাকে ঘরে রেখে আর ওই বেলাকে খাঁচায় ওই বাইরে রাতের বেলায় আমরা ওখানটাতে ওইখানে দিদিরা রেখে দিই। আর মানে দিদি জামাইবাবু এসছে, মানে
2-3 দিন হয়ে গেছে। তা ওরা করতো কি, ওরা দুজনই যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, ওদেরও একটু শুতে শুতে রাত হতো, মানে 12টার ওপরে হয়ে যেত। তা দিদি জামাইবাবু মাঝে মাঝে করতো কি, ওই আমাদের যে ডাইনিং হল আছে ওর শেষের দিকে একটা দরজা আছে, ওই দরজা দিয়ে গেলে পিছন দিকে উঠোন একটা পড়ে, সেখানে একটা পাতকুয়ো আছে, ওই বাড়িরই পাতকুয়ো। সেখানে আলো আছে, আলো জ্বালানো যায়, কোনো কাজ বাজ করতে গেলে বা কোনো কিছু মাজা ঘষা করতে গেলে ওখানে বসে করা যায়। তো বলছি আমি শুয়ে আছি, তো আমি লক্ষ্য করছি যে আমার বললো, আমি বাবার ঘরে শুয়েছি, বাবার মা একটা বড় খাটটাতে শুয়েছে, আর তার পাশে একটা চৌকি পাতা আছে, যার পাশে বড় বড় দুটো জানলা আছে, এবং জানলাটা ওই উঠোনের দিককার জানলা। ওই দিকটায় উঠোনটা পড়ে। তো বললো আমি শুয়ে আছি। তো শুয়ে আমি উম, কতক্ষণ কেটে গেছে জানি না, আমি তো মানে গল্প শুনে যাচ্ছি, শুনতে শুনতে হঠাৎ আমি দেখছি যে জানলার একটা পাট আস্তে আস্তে, একটা কবাট আস্তে 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 করে খুলে গেল। বলে এবার আমার একটু কিন্তু ভয় লেগেছে। জানলার কবাটটা খুলবে, শুধু একটা পার্ট এরকম খুলে গেল। তো বলছে, আমি ভাবলাম যে বোধহয় যে দিদি বা জামাইবাবু কেউ উঠেছে, কারণ ওরা ওই বেলার ওই যে বিড়ালটা, ওর খাঁচা পরিষ্কার করবার জন্য ওই রাত্রিবেলাতে খাঁচাটাকে পরিষ্কার করতো। তো ও বলছে, আমি রোহিত বলছে যে আমি খাটের পরে শুয়ে আমি বলছি, কিরে দিদি উঠলি, কিরে তোরা কি উঠলি, বেলার খাঁচা পরিষ্কার হলো, তা আলোটা জ্বালছিস না কেন রে, আলোটা জেলে নে বলছে। রোহিত বলছে, কাকু কোনো উত্তর নেই। বলছে এবারে আমার একটু মানে ডাউট হলো। আমি তখন উঠলাম, উঠলাম, উঠে দরজা খুলে বেরোলাম, বেরিয়ে দেখলাম ডাইনিং হলে ওই ডিম আলোটা জ্বলে আছে, বেলার খাঁচায় শুয়ে আছে। আর দিদিদের ঘরের সামনে গিয়ে দেখি দরজা বন্ধ, কেউ বেরোয়নি, কেউ কোথাও নেই। তাহলে দুদিন দুটো ঘটনা হলো। এবার যাই হোক, দিদিরা তো চলে গেছে, 7-8 দিন ছিল, চলে গেছে। আমি কিন্তু মাকে এইগুলো নোটিশ করতাম, মানে মাকে জানিয়েছিলাম। তো তখন আমার মা বলেছেন যে দেখ, এটা হয়তো মনের ভুলও হতে পারে, হ্যাঁ, এটা মনের ভুলও হতে পারে, অনেক সময় হয়। তো আমি বললাম যে ঠিক আছে, চলো, হতেই পারে, কিন্তু একদিন এরকম দরজার পাটটা খুললো, আবার এইরকম ভাবে এটা হলো, জানলাটা খুলে গেল। হুম এগুলো কিন্তু আমি দেখছি। তো মা বলছে যে দেখ, এটা কোনো ভুল ভ্রান্তি বা কোনো কিছু হয়েছে তোর, অনেক সময় মনের ভুলে এরকম হয়। তো বললো আমি ওটাকেও করে চলে গেল, মানে যে ঠিক আছে, বাদ দিন ওটা। বলে এরপরে যেটা হলো কাকু, তো দিদিরা বেড়াতে এসেছিল বোধহয় ফেব্রুয়ারি মাসে, যাই হোক, তারপরে আবার বেশ কিছুদিন কেটে গেছে, ধীরে ধীরে গরমকাল এসছে, গরম এসছে। বলছে মাসটা বোধহয় এপ্রিল হবে, 2024-এর এপ্রিল। তো বাড়ির যিনি মালিক, তিনি দোতলায় থাকতেন, দোতলায় দোতলায় থাকতেন। আর বলছে যে নিচে, বলছে দুটো পাম্প মেশিন ছিল, একটা হচ্ছে মানে কলের জল তোলার, একটা হচ্ছে পাতকুয়োর জল তোলার। তো পাতকুয়োর জল তোলার যেটা ছিল, তার সুইচটা ছিল আমাদের নিচে গ্রাউন্ড ফ্লোরে, ওটা আমরা চালিয়ে নিতাম। আর কলের যেটা, সেটা কিন্তু 3 তলার পরে ছিল, 3 তলার ছাদে। ওইখানে যেয়ে ওখানে পাইপটা চালাতে হতো, ওই সুইচটা দিতে হতো পাম্প চালানোর জন্য। আর ওই সিঁড়ির ঘরে ওঠার একটা লাইট ছিল। তাই উপরের যে ভদ্রলোক, যিনি বাড়িওয়ালা, উনি না বেশ কিছু সময় সময় বাইরে চলে যেতেন, মানে বাইরে ওনার মানে শ্বশুর বাড়িও আছে। হুম ওই কিছুদিনের জন্য আসতেন বাড়িতে। তো যখন উনি চলে যেতেন, উনি কিন্তু সিঁড়ির ঘরের চাবিটা আমাদের দিয়ে যেতেন, যে উপরের পাম্পটা চালানোর জন্য। উনি দিয়ে বলতেন তোমরা কিন্তু পাম্প চালিয়ে নিও। ভালো মানুষ, ভালো লোক। তারপর তো আমরা পাম্পটা চালিয়ে নিতাম। তা বলছে যে কাকু, এপ্রিল মাস,
তো ওই রোমানিনকে উপরের পাম্পটা চালাতে হবে কলের জল তোলার জন্য। বললো একদিন জল তুলেতে আমাদের 2 দিন চলে যেত আরামসে, 2 দিন কোনো অসুবিধা ছিল না। তা অত গরমের মধ্যে না, তো আমার সেদিনকে জল তুলতে ইচ্ছে করছে। আমি যে দূর বিকেলবেলায় তুলব, এবারে গড়ি মসি করতে করতে সেই বিকেল থেকে সন্ধ্যে 7টা হয়ে গেছে। সন্ধ্যে 7টা, তো সন্ধ্যে 7টা হয়ে গেছে। তাই আমি মাকে বললাম যে মা, মা নিচে কাজ করছে, আমি বললাম যে মা আমি তাহলে মানে উপরের জলটা তুলে আসি। এবার হয়েছে কি কাকু জানেন, মালিক তো ছিলেন না, বাইরে ছিলেন, তো মানে অন্য রাজ্যে আর কি গেছিলেন। তো ওনার কোনো আত্মীয় স্বজন কেউ এসে কোনো জিনিস নিতে এসেছিল। সে করেছে কি, ওই মালিকের ঘরের ওইখান থেকে সুইচটা রয়েছে, সিঁড়ির ঘরের আলোর সুইচটা ওখান থেকে দেয়। উনি কিছু করে ওটা বন্ধ করে দিয়ে গেছে, মানে ভুলবশত আর কি বন্ধ করেছে। তো যাই হোক, উনি তো আর জানেন না, উনি বন্ধ করে দিয়ে চলে গেছেন। সুইচ টুইচ দেখছেন খোলা আছে একটা সুইচ, উনি বন্ধ করে দিয়ে চলে গেছেন। এবার ওটা যে সিঁড়ির লাইটের হয়তো উনি বোঝেননি। তা যাই হোক, আমাকে জল তুলতে যেতে হবে। তা মাকে বললাম মা আমি যাচ্ছি, ওই মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোটা জেলে আমি যাচ্ছি। তো বলে আমি দরজাটা খুললাম, সিঁড়িতে ওঠা দরজা খুলে উঠছি, ফ্ল্যাশটা জেলে মোবাইলে। বললো কাকু আপনি বললে বিশ্বাস করবেন না, আমার এই বিষয়ে একটু রিসার্চ করা আছে। এই ইলেকট্রোম্যাগনেটিক এই যে মিটারগুলো হয়, যেগুলো ওয়ার্ক ফিল্ডে লাগে এই সমস্ত প্যারানর্মাল অ্যাক্টিভিটির জন্য বা এর জন্য। বলছে আমি সিঁড়ি দিয়ে উঠছি, আমি ধাপে ধাপে উঠছি, আমার পিছনে পায়ের শব্দ, ঠপ ঠপ ঠপ, ঠিক আমার পায়ের যেরকম আওয়াজ হচ্ছে বা আমি যতটা গতিতে উঠছি আমার পিছনে কিন্তু সেই আওয়াজটা উঠে আসছে। এবং দেখবেন কাকু আপনার পিছনে যদি, ঠিকই বলেছ, যে আপনার পিছন পিছন কেউ যদি আসে, বিশেষত একটা নির্জন জায়গা, আপনার কিন্তু সিক্স সেন্স কাজ করে যাবে যে আপনার পিছনে কেউ আছে। আমার পরিষ্কার একদম যে আমার পিছনে কেউ আছে, আমার পিছনে কেউ আছে, একদম স্যাঙ্গুইন। কিন্তু যেহেতু আমার এই নিয়ে একটু, বা আমি এইসব ঘটনা আমি শুনি, আমি জানি পিছন দিকে তাকাতে না। হুম, কারণ এই ইলেকট্রোম্যাগনেটিক মিটার, এই যে ম্যাগনেটিক মিটার, এগুলো যে ফিল্ডে কাজ টাজ করা হয়, এখানে কিন্তু সেই রকমই নির্দেশ যে কোনো কিছু হলে পরেও তুমি পিছনটা তাকাবে না, তাকানোটা ঠিক না। তা বলে আমি উঠছি, এবারে আমার একটু ভয় লেগে গেছে, আমি এবার জোরে জোরে উঠছি, মানে তাড়াতাড়ি করে সিঁড়ি ভাঙছি। বললো কাকু আপনি বললে বিশ্বাস করবেন না, আমি ঠিক যত জোরে উঠছি, আমার এই পিছনে কোনো একজনের উঠে আসার আওয়াজটা ঠিক ততটাই জোরে হয়ে যাচ্ছে, ঠিক ততটা জোরে, যে আমার পিছনে কেউ উঠে আসছে। তো যাই হোক, আমি তো একটা জিনিস আমি জানি, যে ছাদের উপরে যদি আমি উঠে যাই, ওখানে একটা তুলসী গাছ আছে, আর সেখানে ওই যে মার্বেল পাথরের পরে বা এমনি যে টালি পাথরের পরে টালি বসানো থাকে না, তুলসী মঞ্চ, তুলসী মঞ্চের ঠাকুরের টালি বসানো থাকে, ওই তুলসী মঞ্চ ওখানে আমার শিব ঠাকুর বা কারোর টালি বসানো আছে। তা আমি জানি যে ওখানে তুলসী মঞ্চ আছে আর আছে। আমি ছাদের পরে পৌঁছে যাই, পৌঁছে যথারীতি আমি ফ্লাশটা সিঁড়ির দিকে মারি, এবং যথারীতি আমি জানি দেখা যাবে না কিছু, কেউ নেই, কিচ্ছু নেই। আমি জলের সুইচটা পাম্পটা চালিয়ে আমি ওখানে দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে আমি কিন্তু মাকে নিচে ফোন করি, ফোন করে মাকে বলি যে মা আমার সঙ্গে কিন্তু এইমাত্র এই ঘটনা ঘটে গেল। ঠিক আছে, পরপর দেখুন গ্র্যাজুয়ালি কিরম কিরম ঘটছে, আমার সঙ্গে কিন্তু এই ঘটনা ঘটে গেল। তো তখন রোহিতের মা বলছেন যে একটা কাজ কর তুই, তোর হয়ে গেলে তুই ওখানে দাঁড়া, হ্যাঁ, আমি আমার মোবাইলের ফ্ল্যাশ জেলে উপরে উঠছি, আর তুই তোর ফ্ল্যাশটা জেলে তুই এরকম নিচে নেমে আসবি। তা সেই করে তো মানে মোটামুটি পাম্প চালিয়ে ভর্তি হয়ে যাওয়ার পরে রোহিত ওইভাবে নেমে আসলো, মাও উপরে উঠে উঠে এসেছিলেন ওই মোবাইলের ফ্ল্যাশ নিয়ে। তো দুজনে মিলে তো নেমে তো এলেন, কিন্তু ঘটনাটা কিন্তু এইটা ঘটলো। তা রোহিত তখন বলছে যে আমি কাকু একদম মানে পরিষ্কার বুঝে গেছি, কারণ আমার একটু হলেও অভিজ্ঞতা আছে, আমি বেশ বুঝতে পারছি যে কিছু আছে ভাই এখানে, না হলে এরকম হতে পারে না। তা বলছে আমি এটা নিয়ে একটু খোঁজ খবর শুরু করি, মানে মহল্লায় বা আশেপাশে। সেখানে আমি জানতে পারি
যে যে ভদ্রলোক এই প্রপার্টিটা কিনেছেন, যিনি মালিক, যিনি এখানে বেশি থাকেন না, মাঝে মধ্যে আউট অফ স্টেট, এবং ওনার শ্বশুরবাড়িও আউট অফ স্টেট, মানে আউট অফ প্রভিন্স আর কি, মানে এইটা অন্য রাজ্যে, সেহেতু উনি ওখানেই আর কি থাকেন, আবার এখানে আসেন, কয়েকদিন থাকেন, আবার চলে যান। তো ওখানকার লোকেরা বলছে যে, লোকেদের থেকে যে খবর পেয়েছে, যে এই যে বাড়িটা এতখানি জমি নিয়ে, পিছনে জমি আছে, সামনে কিছুটা রয়েছে, 3 তলা বিল্ডিং, ঠিক আসানসোলের মতো এরকম একটা পশ এরিয়ায়, উনি মাত্র 42 লাখ টাকা ওই বাড়িটা কিনেছেন 3 বছর আগে। বলছে, রোহিত বলছে যে কম করে, আমি তো আসানসোলেই বড় হয়েছি, ওই জায়গায় ওই বাড়ি 3 বছর আগে কাকু যার দাম হবে, আপনি 42 লাখকে 3 দিয়ে গুণ করুন, মানে 3 গুণ দাম হওয়া উচিত এই বাড়িটার। 42 × 3 করুন, মানে অন্তত যদি সেই দাম হয় তাহলে ঠিক আছে, কিন্তু উনি একেবারে রাস্তায়। এবং এটাও রোহিত জানতে পেরেছিল যে ওখানকার কিছু লোক ওই ভদ্রলোককে কিন্তু মানা করেছিল যে এটা নেবেন না। এবার কেন নেবেন না, সেখানে কি আছে না আছে, এটা কিন্তু তারা কিন্তু বলেনি। রোহিত বলে, আমিও জানি কেন নেব না বা কেন ইয়ে করবো না, এটা কিন্তু আমি তাদের থেকেও জানতে পারিনি। তবে এটা আমার কাছে খবর ছিল যে অনেকে নিতে বারণ করেছিল বাড়িটা, এবং বাড়িটার একটা নাম আছে, আমি তো সেটা বলে দিলাম। কারণ যেমন ধরুন, কোনো বাড়ির নাম আছে অমুক কুঠির, তমুক কুঠির, অমুক স্মৃতি, এইসব ওই ফলকে লেখা থাকে না, এই বাড়িটারও একটা নাম আছে। তা নামটা আমি নিলাম না, জায়গাটার নাম নিলাম না, আমি খালি রোডটার নাম বললাম। বলছে, যাই হোক, এই ঘটনাটা তো হলো, আমি নোটিশ করলাম। তো করার পরে বলছে, আমি এবার ঠিক করলাম যে কিছু একটা এর তো বিহিত অন্তত করার দরকার, এর একটা বিহিত করার দরকার, কারণ এইভাবে ঠিক হচ্ছে না। পরপর একবার না, একবার, দুবার, 3বার এরকম ঘটে গেল। বলে, এরপরে কাকু আমার যেটা হলো সেটাকে বলা হচ্ছে স্লিপ প্যারালাইসিস। বলে, এটা ছোটবেলায় আমার একবার হয়েছিল, কিন্তু সেটা আমি জানি না, আমার মনে নেই। কিন্তু বলছে যে একদিন রাতে আমি ওই রকম শুয়ে আছি, একদিন রাতে আমি শুয়ে আছি, তো বাবা মার ঘরে রয়েছে, আর মা অনেক সময় একটু রাতে, আমি তো ওইগুলো শুনি, মা এসে আমার ওই কম্পিউটারের ওই ল্যাপটপের ওই তারটা গুছিয়ে দিয়ে যান। তো আমি আলো নিভিয়ে ওই আমার ঘরে আমি শুয়ে আছি, কানে হেডফোন দিয়ে গল্প শুনি। এখন বলছে কখন আমার চোখ লেগে এসছে কাকু আমি বুঝতে পারিনি। মানে পরে আমি ঘড়িটা দেখেছিলাম, আন্দাজ করতে পারছি যে রাত প্রায় 2টো হবে, প্রায় 2টো। বলে, কাকু আপনার পাশে এসে কেউ যদি দাঁড়ায়, তা আপনার না একটা সেন্স কাজ করে যাবে। আমার এই চোখ লাগা অবস্থায় আমি আস্তে আস্তে না চোখটা খুললাম, মনে হচ্ছে কেউ যেন দাঁড়িয়ে আছে, এবং পরিষ্কার আমি চোখটা খুলেছি, খুলে দেখছি কালো মতো কেউ একজন আমার বিছানার পাশে দাঁড়ানো, কালো মতো একজন কেউ আমার বিছানার পাশে দাঁড়ানো, এবং সে ফ্র্যাকশন অফ সেকেন্ড সে তার হাতটা দিয়ে আমার গলাটা চাপছে। কিন্তু কাকু আপনাকে একটা কথা বলি, এই যে গলা চাপছে তাতে যে আমার যে দম বন্ধ হয়ে যাবে বা আমার জিভ বেরিয়ে আসছে, এরকম কোনো ব্যাপার না, কিন্তু গলায় আমি একটা প্রেশার অনুভব করছি, যে গলাটা প্রেস করছে, চাপছে। বলো, আমি তখন জানি আমি ঠাকুরের নাম নিলাম। হুম, ও রামের নাম নিয়েছে, জয় রাম জয় রাম, জয় হনুমানজি, আমাকে বাঁচাও। বলে মুহূর্তের মধ্যে ভ্যানিশ, কিচ্ছু নেই। বলে আমি উঠে বসলাম। বলে, কাকু এটা আমি জেগে জেগে দেখেছি, আমার চোখ লেগে এসেছিল, ঠিক আছে, কিন্তু যখনই আমার সেন্স এসছে যে পাশে মনে হচ্ছে কেউ দাঁড়ানো, আমি খুঁড়ে দেখি কালো, এবং সে একজন ছেলে, সেই মূর্তিটা একটি ছেলে, আর কেউ না। তো আমি উঠে বসে এবং দরদর করে ঘামতে থাকি, এই তো গরমকাল। তো এইরকম আমার সাথে কিন্তু ওখানে হলো, এবং মাকে আমি মানে জোরে জোরে মা বাবাকে তখন আমি ডাকতে শুরু করি। মা আর বাবা দুজনেই চলে আসে উঠে। মা বাবাকে সব ঘটনা আমি বললাম, যে এই কিন্তু হয়েছে আমার সঙ্গে, এই এই নিয়ে কিন্তু কয়েকবার হয়ে গেল। আর একটা জিনিস কাকু, আমার যে এই যে মানে আমি চেষ্টা করে যাচ্ছি, যে মানে আমার কোনো কিন্তু উন্নতি হচ্ছিল না, মানে
কি বলছি, কলেজ ফলেজ মানে আমি সমস্ত সব কমপ্লিট করার পরও আমি কোনো ভালো কোনো চাকরি বা আমি কিন্তু মানে জব মানে এসেও আসছে না, ঠিক এইরকম একটা ব্যাপার। তো যেদিন এই ঘটনাটা ঘটলো, তো তখন আপনি নাম জানবেন এই বাঁকুড়ার বিহারীনাথ, ওই সমস্ত দিকে গ্রাম আছে, ওই ইতুড়ি, তারপরে আপনার ওই ইতুড়ি আছে, তারপরে তিলুরি আছে, এই গ্রামগুলো আছে। তো ওখানে বললাম আমি ইতুড়িতে গেলাম ওই বাড়ির মাটি নিয়ে, মানে ওর একটু এক্সপিরিয়েন্স আছে, আমি বলছি এসব ব্যাপারে কি নিয়ে যেতে হয় না হয়। সম্ভবত তিনি একজন কোনো মহিলা, এই যে তান্ত্রিক যার কাছে গেছিল এই ইতুড়িতে। তো সেই মহিলা ওখানকার মাটি দেখলেন, ওনারা যেভাবে দেখেন, দেখে পরিষ্কার বলে আমার সামনে যা বলছে কাকু, আমি অবাক হয়ে গেল যে কি করে বলে দিল। বলছে যে বাড়িটায় তুমি থাকো সামনে পুকুর আছে। কি ঠিক বললাম? একটা 3 মাথা মোড় আছে সামনে, ওই পুকুরটা যেখানে আছে তার পাশে একটা ডাস্টবিন আছে, কি আছে তো? তা বলছে হ্যাঁ। বলে বাড়ির পিছন দিক দিয়ে কোনো জলাধার আছে বা বলে হ্যাঁ কুয়ো আছে, পাতকুয়ো। তো তখন উনি সমস্ত করে বললেন যে দেখো ওখানে একটা এন্টিটি আছে, ওখানে একটা এন্টিটি আছে। ব্যাপারটা হচ্ছে কি, ও ঘরের মধ্যে কিছু করতে পারছে না, কিন্তু তোমরা বাইরে বেরোলেই ও কিন্তু ধরে নিচ্ছে। আর একটা কথা উনি বলেছিলেন যে এটা মানে কেউ করেছে তোমাদের সাথে, মানে ওই যে চালান করা বা কিছু করা, বলে কিছু একটা তোমাদের সাথে এটা হচ্ছে, এবং এই ব্যাপারটা হচ্ছে তোমার উন্নতি কিন্তু করতে দেবে না, মানে প্রাণনাশের কোনো ভয় নেই যে বিভৎসভাবে সেই গলা টিপে দেবে এবং করে, এইসবের কোনো ব্যাপার নেই, তবে কিন্তু উন্নতি হবে না, মানে কাজ এসেও পাবে না বা হবে না এরকম, মানে উন্নতি নেই। কারণ যখনই তুমি ঘর থেকে বেরোচ্ছ তখনই কিন্তু আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে, পারলে বাড়িটা ছেড়ে দাও এবং যত তাড়াতাড়ি পার, বুঝলেন? তো ও বললো যে এইবারে যখন এতগুলো ঘটনা ঘটে গেল, তখন আমরা বাড়ি দেখা শুরু করি, মানে আবার অন্য কোনো বাড়িতে যাওয়ার করি। বললো আমাদের নিজের বাড়ি যেমন 1 বেডরুম, তো তখন আর হয় না ওই ইয়েতে, অন্যত্র ভাড়ায় যাই, তবে ওই বাড়িটার থেকে বেশি দূরে না, কাছাকাছি অন্য কোনো বাড়িতে। বলে এই বাড়িটারও একই রকম ডিজাইন, এটা আপনার রোডের উপর থেকে আপনার ঘরের মধ্যেটা দেখা যাবে, দরজা যদি খোলা থাকে। হুম, এই রোড রয়েছে, তারপরে উঠোন, বারান্দা, ওই দরজা খুললেই সামনে একটা বেডরুম। আবার ঠিক মানে বলছে একই টাইপের আর কি, মানে ডিজাইনটা একই ধরনের। সামনে একটা হল আছে, দরজা খুললেই মানে ডাইনিং হল, যেটা একপাশে কিচেন, একপাশে বাথরুম, আর একটা সাইডে আর একটা বেডরুম, এইরকম রয়েছে। তবে পিছনে কোনো কুয়োপাড় বা কিছু এইগুলো কিছু ছিল না। তো বলছি এই বাড়িতে এসছি, এসে মোটামুটি সব ঠিকঠাক আছে, কাজও ভালো এগোচ্ছে। আমার ওই ফ্রিল্যান্সিংয়ের যে আমি যে জবটা করি সেখান থেকে কাজও আসছে, মোটামুটি কাজও আসছে। তো মোটামুটি সব মিলেমিশে ভালোই চলছে। কিন্তু ঘটনাটা শুরু হলো এই 4-5 মাস বাদে। আমি দেখলাম আমার এই জবটা আসাটা বন্ধ হয়ে গেল। মানে যতটা আমি ফ্রিল্যান্সিং এর কাজ করি, যে কোম্পানির জবগুলো আসে সেটা না খুব কম আসছে, মানে অনেকটা পজ হয়ে যাচ্ছে জিনিসটা। তো তখন আমি আবার না ওই ওখানে যাই, ওই মহিলার কাছে, ওই ইতুড়িতে। তো উনি বলেন যে এটা তোমার সাথে এই এন্ট্রিটা রয়েছে, এবং সেটা মেবি আগের বাড়ির থেকে হতে পারে। তো উনি কিছু রেমিডিয়েট দিলেন, যেন মাদুলি টাদুলি হানা তেনা এগুলোকে দিয়েছি। তো দেওয়ার পরেও বাড়িতে এসছে। তা বলছে লাস্ট ঘটনাটা ঘটে এই বাড়িতে, মানে সেকেন্ড বাড়িটায়। বলছে লাস্ট ঘটনাটা ঘটে, বলছে কিছু না, আমি কোনো ছায়ামূর্তি দরজা খুলে যাই এগুলো কিছু হতো না। বলো আমার যে ঘরটা আছে, বলে রাত্রে খাওয়া দাওয়া করেছি, তো খাওয়া দাওয়া সারা হয়ে যাওয়ার পর বলে আমি আমার ঘরে গেছি। এবার মা তো আমার একটু ঘরটা গুছিয়ে দিয়ে আসে, ঠিক আছে, ওই ল্যাপটপে তার ফার হেনা তেনা সব গোছগাছ করে দিয়ে আসে। তারপর আমি যে শুয়ে পড়ি ওই
ঘটনা শুনতে থাকি, আমার কাজ শেষ। তো এইবারে মা আমার ঘরের মধ্যে ঢুকে বলছে, এই পাপাই কেমন একটা বোটকা গন্ধ বেরোচ্ছে। তো ও বলছে যে আমি তো পাচ্ছি না। রোহিত বলছে আমি পাচ্ছি না। বলে না, কিরকম একটা বোটকা গন্ধ। তাই আমি বাবাকে বললাম, বাবা তখন ডাইনিংয়ে খেয়ে দিয়ে ওই ডাইনিং টেবিলে বসে ইয়ে দেখছে, মোবাইল দেখছে। তো রোহিতের বাবা বলছেন আমিও পাচ্ছি না, এইরকম। তা প্রথম দিন এরকম গেল। তো দ্বিতীয় দিন বলছে ওই রাত্রে খাওয়া দাওয়া হয়েছে, মা এবার আমার ঘরটা গোছাতে এসছে, আমি শোবো। মা বলছে এই কি ভোটকা গন্ধ, ঘরে থাকা যাচ্ছে না, কেমন একটা মাছ বা ওই শুটকি মাছ টাছ রান্না করলে যেরকম টাইপের একটা গন্ধ। তাও তো না যে অত রাত্রে পাশের বাড়িতে কেউ মাছ রান্না করছে বা শুটকি মাছ রান্না করছে, তাও না। তাহলে এটা কোথার থেকে আসছে? তো তখন রোহিত বলছে মা তুমি একটা কাজ করো, তুমি ডাইনিংয়ে যাও তো, দেখো তো গন্ধ আছে নাকি বা তোমাদের ঘরে। তা রোহিতের মা গেছেন, গিয়ে এসে বলছেন না ওখানে তো কোনো গন্ধ পাচ্ছি না, এই তোর ঘরটা দিয়ে গন্ধটা আসছে। তা বলছে যে মা তুমি একটু ওই পিছন দিকটায় যাও তো, দরজাটা খুলে যে পিছন দিকটা আছে ওইখানে দেখো তো কোনো শুকে কোনো গন্ধ পাও নাকি, একটু দাঁড়িয়ে থাকো দরজার কাছে। তো মা বলছে কেন? বলে তুমি যাও না। বলে আমি তো জানতাম যে এই জিনিসগুলো কি কি ভাবে বা কিরকম কিরকম হয়। তো মাকে বললাম, মা বললো যে গেল, গিয়ে মা বলছে না কোনো গন্ধ নেই। তো বলছে যে কাকু আমার যে গার্লফ্রেন্ড মানে ওর হবু বউ যে, সেও একটা হনুমানজির ওই যে গদা আছে না, ওর একটা লকেট মতো দিয়েছে, ওই গদাটাই লকেট। এবার সেটা ওই গরমে ঘামে সেটা মানে নোংরা হয়ে গেছে। তো সে হবু বউ বলেছিল ওটা আমাকে দাও, আমি পালিশ করিয়ে আমি পাঠিয়ে দেবো তোমাকে। বলে আমার মা যাবে তোমাদের বাড়িতে, দিয়ে আসবে। বললো কাকু এই গন্ধটা শুরু হয়েছে কবে থেকে জানেন? যেদিন আমি হনুমানজির গলার ওই যে গদার ওই লকেটটা খুলে দিয়েছি সেই দিন থেকে ঝামেলাটা শুরু। সেই দিন থেকে ঝামেলা শুরু, আমার সূত্রপাত। এবার আমার তো মনে পড়েছে যে আমি তো এই গদাটা তো গলার থেকে খুলে দিয়েছি, ওই কাঠটা লকেটটা চেনের সাথে যেটা ছিল। তো তারপর থেকে আমার সাথে এটা শুরু হলো, এই গন্ধ। তো বলছে প্রথম দিন এরম গন্ধ, দ্বিতীয় দিন গন্ধ, বলে থার্ড দিন তৃতীয় দিন মা বলছে যে পাপাই আমি এই গন্ধ নিতে পারছি না, আমার রীতিমতো শ্বাসকষ্ট হচ্ছে। শুধু ওর ঘরে, গন্ধটা অন্য কোনো জায়গাতেই নেই, শুদ্ধ ওর ঘরে। এমন না যে ভাই কোনো ইঁদুর মরে গেছে এ গেছে, ওটা ভাই দুদিন হলেও আবিষ্কার করা যায় ঘরের একোনা অকোনা খুঁজে। কিন্তু এর কিছুই না, মানে জাস্ট মানে এটা হচ্ছে মানে ওর মা বলছে যে পাপাই আজকে আমি দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি গন্ধটা নিতে পারছি না। বলে তখন আমি মাকে বললাম যে মা তোমার ওই ব্যাগের মধ্যে যে হনুমান চল্লিশাটা আছে, তুমি ওই বইটা নিয়ে আসবে, বইটা নিয়ে এসে আমার বিছানার পাশে রাখো তো। বলছে আমার মা গিয়ে সেই ব্যাগের থেকে হনুমান চল্লিশা বইটা নিয়ে আমার বালিশের পাশে রেখে দিয়েছে। বললে বিশ্বাস করবেন না কাকু, ওই দিনের সেকেন্ড কোনো গন্ধ নেই। বলে মার কোনো গন্ধ পাচ্ছ? বলে না। বলে আর কোনো গন্ধ নেই তো? বললো না। বলে এরপর থেকে কাকু আমি না ওই এটা মানে যতদিন ওই গদাটা আমি না পেয়েছি, মানে লকেটটা, ততদিন আমি কিন্তু ওই হনুমান চল্লিশাটা পাশে আমি রেখে দিতাম। অবশ্য পরে দুদিন বাদে আমি আমার ওই হবু ওয়াইফ পাঠিয়ে দিয়েছিল ওর মাকে দিয়ে, এবং আমি ওটা পড়ে নিই। এবং কাকু এখন মোটামুটি এই বাড়িতেই আছি, মানে সেকেন্ড যে বাড়িটাতে আমরা শিফট করেছি সেই বাড়িতেই আছি, ভাড়া আছে। আমাদের নিজেদের যদিও বাড়ি আছে কিন্তু সেটা তো এক কামরার, আর সেখানে আমরা নেই, আমরা এই বাড়িতেই ভাড়া আছি। এখন সব মোটামুটি আমার ঠিক আছে, ঠিক চলছে। আহ, কাজও মোটামুটি আমি পাচ্ছি, মানে খারাপ নেই আর কি, মানে মোটামুটি ঠিক আছি। তো এইটা ছিল মানে আসানসোলের সেই বাড়িটার ঘটনা, যে বাড়িটার আমি সমস্ত তথ্য আপনাদের আমি বললাম। তথ্য মানে কি, আমি তো রাস্তার তথ্য বা জায়গাটার নামটা আমি তো এই তো বললাম না, কারণ বলা যায় না ওগুলো। আসানসোলের পরে আমি এর আগে অনেক গল্প বলেছি। হীরক বলে একটি ছেলে বোধহয় আসানসোলের, ও আমাকে দিত সেই ঘাগরবুড়ি মন্দির থেকে সেই কালীপদ বাউরি আশ্রম পর্যন্ত 2 কিলোমিটার, খুব খারাপ ছিল। এক মহিলা রাত্রিবেলাতে হাত দেখাতো, আর ওই মহিলার পাল্লা যে পড়বে মানে 1 মাসের মধ্যে
মোটামুটি তার যমরাজের খাতায় নাম উঠে যাবে। তখন সেই হীরক মুখার্জি বলে এক ভদ্রলোক ঠিক ওই তার বড় গাড়ি নিয়ে সুমো নিয়ে যাচ্ছিল দুর্গাপুর, আর ওই রাস্তা পার হয়ে যাচ্ছে যখন ঠিক ওনার ভাগ্যেই পড়েছিল। দেখুন এখানে ভিডিও আছে, শুনে নেবেন। তা আসানসোলের পরে আমার অনেকগুলো, মনে হয় এইটা নিয়ে মনে হয় 4টে আমার ঘটনা বলা হলো। তো যাই হোক, আপনারা শুনবেন, আপনারা কমেন্টে আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি একটু এলাবোরেটলি বলি, একটু গুছিয়ে বা করে বা মনে রেখে রেখে বলবার চেষ্টা করি। চলুন পরের ঘটনায় যাই। এই ঘটনাটা আমাকে একটা ছেলে আমাকে ঘটনাটা শুনিয়েছে। করে কি, নানা জায়গা থেকে কন্টেন্ট কালেক্ট করে। আমি বলি কন্টেন্টগুলো কালেক্ট করে। এবার এইরকম কালেকশনের কিন্তু মানুষ আছে, জানেন তো, আপনারা তাদের চেনেন না জানেন না। যখন আমি কারোর নাম বলি তখন আপনারা তো বুঝতে পারেন। আমি অনেকের নামের মধ্যে বলেছিলাম যে এরা কন্টেন্ট ক্রিয়েটর না, এরা কন্টেন্ট কালেক্টার। যারা পর্দার পিছনে তারা ঘটনা তুলে নিয়ে আসে কোনো জায়গা থেকে। এবং এটা লেখকও না, লেখক হলে তো এটা তো বই পাবলিশ করে ফেলতো লিখে। ঠিক আছে, এটা এক ধরনের, কিন্তু এটাও একটা শখ। আমি যেমন এই সমস্ত গ্রুপ ছেড়ে, মানে এই গ্রুপের পরে, মানে নিজের গ্রুপের পরে বীতশ্রদ্ধ আমি ছেড়ে আমি এখানে গল্প বলা শুরু করি। আমি তো এখানে গল্প বলতাম না, ঠিক আছে। তা তখনই যখন আমি গল্প বলতাম বিভিন্ন গ্রুপে, তখন কিন্তু আমার কারেকশন করতে হতো, মানুষের কাছে চাইতে হতো। তা এটা যে আমাকে পাঠিয়েছে, এই পরের ঘটনাটা আমি আপনাদের বলছি। এই ঘটনাটা ও একজনের কাছে চেয়েছে। তখন বলছি, দেখ আমার তো কোনো ঘটনাই, তবে আমার একটা রিলেটিভ, তার একটা ঘটনা কিন্তু আছে। এটা ঘটনাটা 2005-06 সালের ঘটনা। বলছে আমার সেই রিলেটিভের বিয়ে হলো, বিয়ের পরে বললো একটা মেয়ে হয়েছিল, একটা মেয়ে হয়ে। মেয়েটার যখন 5 বছর বয়স তখন থেকে বিপত্তি শুরু হয়। তো বিপত্তিটা কি? বিপত্তিটা হচ্ছে এই মেয়েটা, মানে বাবা মার মাঝখানে শুনতো, এক পাশে বাবা এক পাশে মা, মাঝখানে মেয়ে। মাঝ রাত্রিরে উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে চলে যেত। এর বাবা মা কিন্তু টের পেত না, বুঝলেন, বাবা মা টের পেত না। ও দরজা খুলে চলে যেত। এবারে যখন টের পেত তখন এর বাবা মা উঠে দেখে তো নেই, দরজা খোলা। কোথায় কোথায় সারা বাড়ি খোঁজ করে পায় না। এবারে পাড়া টর্চ নিয়ে, লাঠি নিয়ে পাড়ায় খুঁজতে বেরিয়েছে, পাড়ার লোক নিয়ে গেছে, এখানে ওখানে খুঁজেছে, পায়নি। সকালবেলায় দেখছে মেয়ে বাড়ি ফিরে আসছে। মেয়ে বাড়ি ফিরে আসছে সকালে। সকালে যখন ওর বাবা জিজ্ঞাসা করছে তুই কোথায় গেছিলি, এ কোনো উত্তর দিতে পারছে না। মেয়েটা কোনো উত্তর দিতে পারছে না। এটা যে রোজ হচ্ছে তা না, যে রোজই এরকম হয়ে যাচ্ছে, না না, পরপর এরকম না। ধরুন তারপরে 2 দিন গ্যাপ, 3 দিন গ্যাপ, কোনোদিন 10 দিন বাদে ঠিক এইরকম এরকম জিনিসগুলো হয়ে যাচ্ছে। ফলে এরা পড়লেন মহা মুশকিলে। এই মেয়ে কোথায় যাচ্ছে, কোথায় করছে, সকালবেলায় ফিরে আসছে কোথা থেকে। এরা সাইকিয়াট্রিস্ট দেখালো, কিন্তু কোনো লাভ নেই, কিচ্ছু হলো না। তখন কিছু লোক বললো যে এটা সাইকিয়াট্রিস্টের কাজ না, তোমরা কোনো একজন বড় হুজুর আছে, মানে মুসলিম, ওনার কাছে নিয়ে যাও তো, দেখো তো কি বলে। তার কাছে গেছে, যে বলছে আমার মেয়ে এরকম, এই বেরিয়ে যায়, এরকম 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 ব্যাপার সব বলেছে। তখন সেই হুজুর বা ফকির তিনি বলেছেন যে আপনারা একটা কাজ করবেন, এর পা বেঁধে রেখে দেবেন রাতের বেলা, এই জন্য শোবে, ঠিক আছে। এইবারে এ যেদিন বেরোবে তখন তো পায়ের বাঁধন খুলতে চাইবে, তখন ওর পায়ের বাঁধনটা খুলে দেবেন, আপনারা খুলে দেবেন, খুলে দেখবেন কোথায় যায়। এর পিছু নেবেন, পিছু নেবেন এমন করে ও যাতে বুঝতে না পারে, ঠিক আছে। তো বলছে এরকম বেশ কয়েকদিন গেছে, ও শুয়েই আছে, এগোছে। একদিনকে ওই রকম ও উঠে ওই পায়ের বাঁধন এমনভাবে বেরিয়েছে খুলতে পারছে না, কারণ ওর বাবা মা তারা উঠেছে, উঠে কি হয়েছে, পায়ের বাঁধনটা খুলে দিয়েছে। মেয়ে দরজা খুলে শটান বাইরের দরজা খুলে বেরিয়ে গেল। এর বাবা মা করেছে কি, টর্চ নিয়ে এর পিছন পিছন যাচ্ছে, কিন্তু মেয়ে যাতে টেন না পায় সেরকম অনেকটা দূরত্ব রেখে যাচ্ছে। গিয়ে দেখছে কোনো একটা গাছতলায় মেয়েটা বসলো, কোনো একটা গাছের নিচে মেয়েটা বসে আছে। এরা অপেক্ষা করে আছে, অনেকটা দূর থেকে দেখছে। দেখছে মিনিট 10 বাদে একটা ছেলে সেখানে এলো, তারও বয়স এই 7-8 বছরের ছেলে। এবং এরা দুজনে কথা বলছে, দুজনের সাথে কথা বলছে, মানে খুব যেমন এই বয়স্ক মানুষেরা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এরকম কথা বলে না,
এই আগুন টাগুন নাচিয়ে এরকম কথা টথা বলছে। এরা সারাটা সময় কাটালো যে কতক্ষণ এরা কথা বলে, ঠিক ভোরের আলো ফোটার আগে মেয়েটা দেখছে ফিরে আসছে। হুম। মেয়েটা যখন উঠে গেল, এরা অন্য রাস্তা দিয়ে তাড়াতাড়ি আগে বাড়ি ফিরে এসছে, তারপরে মেয়ে ঢুকেছে। তো তখন ওই ফকিরকে যে বলেছে যে আমরা কিন্তু এই জিনিস দেখেছি। বসে একটা গাছের নিচে, অনেক দূর থেকে গেল কিছু, সেখানে একটা ছেলে আসে, মিনিট দশেক বাদে তারা কি কথা বলছিল আমি শুনতে পাইনি বা বুঝতে পারিনি। তো তখন ওই ফকির বলছে আপনাদের কাছে গিয়ে শুনতে হবে এরা কি বলে, ঠিক আছে? কাছে গিয়ে শুনতে হবে কি বলে। একদিন এরকম আপনি আবার ইয়ে করুন, আর তারপর যাব, যা করার আমি করব। তো একদিন ওই এরকম মেয়ে এরকম বেরিয়ে গেছে, এরা পিছন 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 গেছে, যে কোনো একটা আড়াল থেকে এরা শুনতে পাচ্ছে দুজন বলা বলি করছে, না বড় ছেলে আর ছোট ছেলের তো কোনো মিল নেই, আমার বড়টা রকচটা, মেয়েটা বলছে আমার বড়টা রকচটা, হ্যাঁ ছোটটার সাথে বনিবনা নেই, আহ, মারামারি করে, হ্যাঁ বড়টার তো বিয়ে হয়েছে, এইভাবে তো এ করা যায় না, ওদের তো, হ্যাঁ তুমি আর আমি গত হয়ে যাওয়ার পর ওরা এইরকম তো মানে শুরু করেছে। আর বড়টা তো রকচটা, মেয়েটাই কথা বলছে, ছেলেটাও সেই একই জিনিস বলছে, হ্যাঁ ওদের তো যে বোঝানোর দরকার অমুক করার দরকার, ঠিক এই সমস্ত কথাবার্তা শুনলো। শুনে এরা ওই ফকির বা হুজুরকে যে বলেছে যে এরা কিন্তু এইসব আলোচনা করছিল, আমরা কিন্তু খুব নিকটে এবং কাছে বসে এগুলো কিন্তু আমরা ধরতে পেরেছি, এবং এরা এই নিয়ে কোনো একটা গভীর আলোচনা করছে। এরা কি বলছে, এদের কি ছেলে আছে অমুক আছে, বড়টা ছোটটা, বড়টা একটু ইয়ে বদমেজাজি, ছোটটাকে মারে, ঠিক এইরকম আলোচনা করছিল। তা বলছে ঠিক আছে, আপনাদের বাড়িতে আমি একদিন যাব, ঠিক আছে সেদিন আমি আপনার বাড়িতে থাকবো, ওই মেয়েটি যেখানে যায় আমি সেখানে যাব, ঠিক আছে? এবারে ফকির যে ওই বাড়িতে ছিল, এই ভদ্রলোক ভদ্রমহিলার বাড়িতে, এবং মেয়েটি ঠিক এইরকম রাতের বেলায় যখন বেরোতে যায়, বুঝতে পারছেন, ওই ফকির সামনে যেয়ে দাঁড়িয়ে পড়েছে, বলে "এই, তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ?" কথা বলে না। আর ফকিরটা তো দেখুন, এসব হুজুর পীর ফকিরটা অনেক কিছু জানে টানে, বা যারা আমাদের গুণিন তান্ত্রিক আছে অনেক কিছু জানেন, জানে কিভাবে বলা যায়। অনেকক্ষণ এই সমস্ত এ করবার পর মেয়েটা বলছে আমি আমার স্বামীর কাছে যাচ্ছি। বলে তোমার স্বামী? তোমার স্বামী? তা বলছে হ্যাঁ। বলে তোমার তো 5 বছর, তোমার তো বিয়ে হয়নি। বলে না আমার স্বামী আছে তো, তার কাছে যাচ্ছি। বলে চলো। ওই ফকির পিছন পিছন গেছে, ওখানে যে অপেক্ষা করেছে দেখলো কিছুক্ষণ বাদে আড়ালে ছিল একটা ছেলে ওখানে, ঠিক এলো, এদের বাড়ির লোক যা বলেছে একদম মিলে গেছে হুবহু, এরাই কথাবার্তা বলছে, এরাই কথাবার্তা বলছে। তখন ওই ফকির এই মেয়েটাকে ছেলেটাকে বলছে যে তোমরা চেনো সেই বাড়ি? তা বলছে হ্যাঁ আমরা চিনি সেই বাড়ি, যাদের আমাদের ছেলে দুটো যেখানে আমরা ছিলাম সেই বাড়ি আমরা চিনি, আমরা গত হয়ে যাওয়ার পর এইগুলো হয়েছে। তখন ছেলেটাকে জিজ্ঞাসা করলো যে তোমার বাড়ি কোথায়? ছেলেটা বলে দিল যে আমার বাড়ি এখানে। তা বললো ঠিক আছে। এবার সেই ছেলেটির বাড়িতে খবর নেওয়া হলো, খবর নিয়ে জানা গেল যে ওই ছেলেটিও ঠিক ওরকম রাত্রিবেলা বেরিয়ে যায় বাড়ি থেকে, এবং সে আসে না, একদম ভোরবেলাতে আসে। তারা কিছু বুঝে পাচ্ছে না, তারা অনেক ওই মানে মানসিক রোগ বিশেষজ্ঞ এদের দেখিয়েছে টেকিয়েছে, কিন্তু কিছুই হয়নি। কিন্তু এই মেয়েটারও যে এইরকম হচ্ছে, এটা ছেলের বাড়ির ইয়েটা কিছু তো খবর রাখে না, তারা জানে তাদের ছেলে বেরিয়ে যাচ্ছে, এই জানে এদের মেয়ে বেরিয়ে যাচ্ছে। তো তখন ওই বলছে, তখন ওই ছেলেটার বাড়িতে পুরো ঘটনাটাই ফকির বলল, বা এই মেয়েটার বাড়ির লোকজনও বলল।
যে এরা বলছে এরা আগের জন্মের নাকি স্বামী স্ত্রী, এবং এদের নাকি বাড়ি এই জায়গায়, সেখানে এদের 2 ছেলে আছে। বড় ছেলের বিয়ে হয়েছে, সে একটু রকচটা, সে ছোট ভাইকে মারধর করে, বোঝা গেল? বড় ভাইকে ছোট ভাইকে মারধর করে। তা সেইটা এদের বোঝানোর দরকার বা এ করার দরকার। এবার সেই ঠিকানায় পাওয়া গেল সেই বাড়ি। ওই 7-8 বছরের ছেলে আর 5 বছরের মেয়ে, তারা যে, আর এই বয়স্ক মানুষরা তারা যে বলল যে দেখো, এই তোমাদের গত জন্মের বাবা মা, এরা কিন্তু হুবহু তোমাদের সবকিছু বলে দিচ্ছে। এবং মেয়েটা বা ছেলেটা ওখানে দাঁড়িয়ে যা যা বললো, ওর 2 বড় বড় ছেলে, তারা তো অবাক শুনে যে এটা কি করে সম্ভব হয়, এটা কি করে সম্ভব হয়। তারা তো নিশ্চয়ই কিছু আছে, তারাও বুঝে গেল। এবং তারা ওখানে কথা দিল যে তারা কোনো ঝগড়াঝাটি করবে না এবং মিলমিশ করে তারা থাকবে। এবং দেখুন, এই ঘটনার পর নাকি যে ছেলেটির থেকে জানা গেছে এটা, সে বলেছে এটা তার খুব নিকট আত্মীয়ের একটা ঘটনা, এবং বলেছে ওই ছেলেটার সঙ্গে যখন এই মেয়ের বাড়ির লোকের কথাবার্তা বা এই সমস্ত হয়, তখন ওটা নাকি ঠিক করে যে বড় হলে এই ছেলের সাথে এই মেয়েরই বিয়ে হবে বা বিয়ে দেবে। এই পর্যন্ত আমি ঘটনাটা জানি। তবে আপনাদের আমি বলি যে দেখুন, এই ঘটনার সাক্ষী তো আমি না, মানে বিশেষত সেকেন্ড ঘটনা আমি যেটা বললাম, এই জাতিস্বরের আর একটা ঘটনা আমার কাছে আছে, আমি এখন আপনাদের বলিনি। হুম। এটা ওই বহরমপুরের ওই দিককার বাচ্চা মেয়ে একটা, স্বামীজানা বুড়ো, মানে পুরো অথর্ব হয়ে গেছে। সেখানে যেয়ে বলছে আমার তো সিন্ধুকে এই আছে, অমুক আছে, তমুক আছে, এবং খুব ধারে কাছের মেয়ে। আমি এখনো বলিনি সেটা, কারণ দেখুন, এই ঘটনার সাক্ষী তো আমি না। যেমন প্রিভিয়াস আমি আসানসোলের ঘটনাটা বললাম, বা আসানসোলের আগেও আমি ঘটনা বলেছি, হিরকপাড়ি, আমি তো সাক্ষী না। কিন্তু যারা ভিডিওটা দেখিয়ে দিলেন, তারা বলছেন হ্যাঁ ঘাগরবুড়ি মন্দির আছে, কালীপদ বাউরি আশ্রম আছে, ওই রাস্তাটা হন্টেড ছিল, এরকম মানে আমার কমেন্টে কিন্তু আসে। এবার এটা দেখুন, এটাকে, এই যেটা সেকেন্ড ঘটনা আমি বললাম, এটাকে আপনারা মানে ঘটনার উপরে গল্প হিসেবে নেওয়াই ভালো, কারণ এটা আমার শোনা ঘটনা। এর সত্য সত্য কতখানি আছে আমি জানি না। তো ঘটনাটা আমার কাছে এসছে, আমার মনে হলো আমি বললাম ঘটনাটা আপনাদের, কারণ আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এই ঘটনাটা, মানে খুব আকর্ষণীয় লেগেছে। আমি এর আগে জাতিস্বরের আর একটা ঘটনা বলছিলাম, তবলচি, যে রাজস্থানের তবলচি ছিল, এবং 42 বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গেছিল। সে জন্ম নিয়েছিল এখানে একটা মুসলিমের ইয়েতে, আমার এখানে ভিডিও আছে, আমি বলেছিলাম। তা এই ঘটনা যখন এসছে, দেখুন ঘটনা তো ঘটনাই হয়, তার মধ্যে হয়তো গাল গল্পে ভরা থাকতে পারে, আমি জানি না। আমি তো ওই জন্য আপনাদের ডিসক্লেমারটা দিই, যে আনন্দ উপভোগ করার জন্য শুনুন, এবং মানে সময় কাটানোর জন্য শুনুন, যারা জেঠু কাকু বা যে কেউ আছে। এবং এই যে সেকেন্ড ঘটনাটাই বললাম, এটা কিন্তু কোনো বইয়ের ঘটনা না, আপনার মিলিয়ে নেবেন, পড়িও নি, আমি জানিও না, আর পড়িও না বই। আমি কোনো ইউটিউবের এই যে এ, মানে একটু আগে রোহিতের কথা বললাম আসানসোলে, ও যেমন ওই কয়েকটা ইউটিউবের নাম বলেছে, সেগুলো বাংলা কোনো ইউটিউব ভৌতিক চ্যানেল নয়, সব হিন্দি বা ইংরেজি কোনো ইয়েও দেখে, এবং আমারটা দেখা শুরু করেছে। তা ওর ভালো লেগেছে বলে ও বলল যে আমি তাহলে কাকুকে আমার ঘটনাটা, আসানসোলের বাড়ির ঘটনাটা মানে ইয়ে করি, শেয়ার করি। তো পিডিএফ করে আমাকে পাঠিয়েছিল, আমি আজকে শেয়ার করে দিলাম আপনাদের সামনে। তা এইরকম ব্যাপার হয়, বুঝলেন তো? সবটাই যে আমি জানি বা আমি হতা বা আমি একদম ঠিক বলে দিলাম, আমি সে দাবি করি না। মানে এই যে কাকু জেঠুরা শোনে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, মানে আমাদের তো ধরুন এই সাংসারিক জীবনে রোজই চাপ আছে। আমাদের যে ভাইপো ভাতিজা যারা আমাকে মানে কাকা জেঠু বা দাদা বলে ডাকে, মানে এরাও মানে প্রেশারাইজ কোনো না কোনোভাবে, হয় চাকরি নিয়ে, না হয় শরীর নিয়ে, না হয় অমিন নিয়ে। তা আমি তার মাঝে চেষ্টা করি যে এদের একটু আউট অফ সাইট আউট অফ মাইন্ড রাখতে, যে এরা ঘটনাগুলো শুনুক, কিছুটা এদের মনটা হালকা হোক, এরা একটু আনন্দে থাকুক, ঠিক আছে? তা আশা করি আপনাদের কেমন লাগবে আপনারা কমেন্টে জানাবেন। আর দ্বিতীয় কথা বলি, ঘটনা পাঠাতে আমাকে ভুলবেন না, চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ঘটনা দেখুন, আপনারা যে যা জানেন বা যতটা জানেন, আপনার সাথে ঘটনা না ঘটতে পারে, আপনার আত্মীয় স্বজনের সাথে ঘটেছে হয়তো। হুম। একটু জিজ্ঞেস করলে আপনি পেয়ে যাবেন। তো আমি একটা কথা বলবো যে
হয়তো দাদুর মুখ থেকে শুনেছেন, ঠাম্মার মুখ থেকে শুনেছেন, অথবা কোনো জায়গায় বেড়াতে গিয়ে একটা এক্সপিরিয়েন্স করেছেন যে যেটা খুব বিটার, যেটা আপনার ভালো লাগেনি। তো যাই হোক, আপনারা শেয়ার করবেন, ঠিক আছে? আর শেয়ার করার ঠিকানা আপনারা জানেন যে আমার হোয়াটসঅ্যাপ নম্বর, যেখানে লেখা আছে চ্যানেলে মা ঠাকুমা দাদু, ওই জায়গাটা প্রেস করলেই আপনার সামনে পুরো লেখাটা আসবে, ডেসক্রিপশনটা নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেয়া আছে। এবারে ওই হোয়াটসঅ্যাপ নম্বর ধরে আপনি হাই বলে লিখে আপনার অডিও লিখে অথবা অডিও করে আপনি পাঠাবেন, ঠিক আছে? আমি বলে দেবো। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। তো এইরকম কোনো সোমবার, বুধবার বা শুক্রবার আসবো। তো আমি একটা কথা আমি যে বললাম যে এই মাসটা খুব ব্যস্ততার মধ্যে থাকবো, তবু আমি চেষ্টা করব যতটা ঘটনা আছে একটু আগে আগে বলে দিতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা, ছোটদের আর বড়দের। যদি কেউ আমার বড় থাকেন তাদের প্রণাম জানাই। আজকের মতো শেষ করি। নমস্কার। আবার দেখা হবে এরকম কোনো বুধবার বা কোনো সোমবার বা কোনো শুক্রবার। ততক্ষণ পর্যন্ত